অবশেষে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনটাই জানালেন ব্যারন মিডিয়ার সাক্ষাৎকারে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। ডিসেম্বরে দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুনরায় ক্ষমতা ফিরিয়ে দেওয়ার সম্ভাবনা জানিয়েছেন জাতিসংঘের অ্যাঞ্জেল ড্রপস। ইতিমধ্যে আমি একটি নিউজও দেখেছি যে ডিসেম্বরেই আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এবং কি অবৈধ সরকার ইউনূসের পতন ঘণ্টা বাজাবে। শেখ হাসিনা ভারতের অজ্ঞাত স্থানে বসে সরকার পরিচালনা করছেন, তাহলে কি ভারতে বসেই বাংলাদেশে ফেরার চেষ্টা করছেন শেখ হাসিনা? তবে কি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে সত্যিই রয়েছে ট্রাম্পের নজর? অবশেষে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানান দিলেন মুসলিমস ফর ট্রাম্প সংগঠনের প্রধান সাজিদ তারার। জানা যায়, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আমলে নিয়ে বাংলাদেশকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন ট্রাম্প। প্রয়োজনে বাংলাদেশকে কঠোর বার্তা দিতেও প্রস্তুত তিনি। তারা এখনো কিন্তু আওয়ামী লীগকে ইনভাইট করার জন্য আওয়ামী লীগের তেল মেরা কথা বলে। আপনারা শুনেন যে আওয়ামী লীগ বড় একটা দল, আওয়ামী লীগ এই দেশের রাজনীতি করার যোগ্যতা রাখে, অধিকার আছে। সাক্ষাৎকার দিয়েছিলেন ডক্টর ইউনূস সাহেব। এটা দেওয়ার পরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আর বাংলাদেশের বিভিন্ন মহল থেকে যে বার্তা ডক্টর ইউনূস সাহেবের কাছে গেছে, এতে ওনারা যদি পারে আজকে ক্ষমতা ছাড়া যদি সুযোগ থাকে তাহলে ওনারা আজকে ছেড়ে চলে যাবে। এই অবস্থা যদি ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ না আসে, তাহলে রাজপথে আন্দোলন আমার বিষয়ে আমরা শুনেছি, সেটি কতখানি সত্যি? রাজপথে আবারও যদি আন্দোলন শুরু হয় বাংলাদেশের জন্য সেটি কতখানি শুরু হয়? আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে এখনই জাতীয় নির্বাচন দিয়ে দেওয়া হবে। তাহলে আপনারা অন্তর্বর্তী সরকারে কেন বসলেন? আপনাদের সরকার কি রাষ্ট্র চালাতে ব্যর্থ হচ্ছে? বিএনপির সাথে কি আপনারা পাইরে উঠতে পারতেছেন না? মানে চাপটা কোথায়? এই অবস্থায় এসব রাজনৈতিক চাওয়া ও কূটনৈতিক চেষ্টা সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভবিষ্যতের জন্য কি অর্থ বহন করছে? গণহত্যা ও স্বৈরশাসন নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা দেখা যায়নি দলটির সভাপতি হাসিনা ও নেতাকর্মীদের মধ্যে। অবশেষে দলের এমন ভূমিকা নিয়ে মুখ খুললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসির। আসসালামু আলাইকুম দর্শক, আজকে এই ভিডিওতে আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশের অবস্থা এবং রাজনৈতিক শৃঙ্খলা কি, তারই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে ফেলুন এরকম ধরনের সকল আপডেট সবার আগে পেতে। ইতিমধ্যে আমাদেরকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে মাননীয় প্রধানমন্ত্রী উনি হয়তো ডিসেম্বর মাসেই বাংলাদেশে আসতে পারে বা তার প্রত্যাবর্তন করতে পারে। আসলে উনি কি ডিসেম্বর মাসে কি বাংলাদেশে আসবে কিনা, এই বিষয়টা কতটুকু সত্য? ইতিমধ্যে আমি একটি নিউজও দেখেছি যে ডিসেম্বরেই আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এবং কি অবৈধ সরকার ইউনূসের পতন ঘণ্টা বাজাবে, এরকম একটি নিউজ আমি ইতিমধ্যে দেখেছি। তো যাই হোক, নেতাকর্মীরা পথ ছেয়ে বসে আছে শেখ হাসিনা কবে বাংলাদেশে আসবে, উনি ক্ষমতায় না যাক বা না বসুক, উনি বাংলাদেশে আসলেই হবে। তার মানে প্রত্যেকটি নেতাকর্মীদের রক্ত আপনার 10 ঠিল্লা করে তাদের রক্ত চলে আসবে শরীরে। এটা কিন্তু প্রত্যেকটা কর্মীর একটি কথা বা তাদের মনের ভাষা হচ্ছে এটি যে দ্রুত সময় শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক বা অতি দ্রুত বাংলাদেশে আসুক। আসলে আমি কিন্তু একটি কথা আরও আগেই বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং কি সময় মতোই আসবে যখন বাংলাদেশের জনগণ চাইবে। আমার কথা এবং কি বর্তমান পরিস্থিতি সব কিছুই কিন্তু মোটামুটি আপনারা দেখবেন যে একদম যদি নাও হুবহু মিলে তাহলে কিন্তু আপনার মোটামুটি কাছাকাছি আপনারা ধরতে পারেন যে শেখ হাসিনার আগমন ঘটবে এদেশের মানুষের চাওয়া পাওয়ার মধ্যে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বর্তমান যে নাজেহাল পরিস্থিতি, এই দেশকে নিয়ন্ত্রণ করতে তারা ইতিমধ্যে অক্ষম। এদেশের নিয়ন্ত্রণ তারা এখনও পর্যন্ত নিতে পারেনি এবং কি এদেশের মানুষের জান এবং কি মালের নিরাপত্তা এখনও পর্যন্ত তারা দিতে পারেনি। এটি তাদের হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা। তাদের ব্যর্থতা মানে শেখ হাসিনার সফলতা, তাদের ব্যর্থতা মানেই শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন করা, তাদের ব্যর্থতা মানেই শেখ হাসিনা আবার পুনরায় গদিতে বহাল হওয়া। তার মানে যে নির্বাচন নামক যে স্বপ্ন আপনারা দেখতেছেন যে আগামীতে নির্বাচন হবে, ইতিমধ্যে যে রোডম্যাপ দিয়েছে বিএনপিও কিন্তু সেটিতে আপনার অসন্তোষ। তারা বলতেছে যে 4 বছর, যেমন আপনার ইউনূস বলতেছে, মানে ওনার কথার ইঙ্গিতে বলতেছে 4 বছর সময় লাগবে। তার মানে কি? এটা বিএনপির কথা। এখন প্রশ্ন হচ্ছে, আমি আগেই বলেছিলাম যে বাংলাদেশে কিন্তু নির্বাচন যে হবে এরকমটা কিন্তু সম্ভাবনা নয়। এটা তারা একটা একটি রোডম্যাপ দিতেই পারে, এগুলো যে কার্যকর হবে এটা কিন্তু কথা না। শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং কি তার যেই প্রধানমন্ত্রীত্বের যেই মেয়াদ এবং কি ক্যাবিনেট মন্ত্রীদের যেই আপনার সংসদ, সেটিও কিন্তু পূর্ণবহাল হওয়ার একটি সম্ভাবনা তৈরি হবে। আমি কেন এই কথাটি বললাম? এখন অনেকেই বলতে পারেন যে আপনি কি নিশ্চিত করে বলতে পারেন যে উনি আবার বাংলাদেশে এসে পুনরায় ক্ষমতা নিবে?
এটা কি আপনি বলতে পারেন? আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি না, কিন্তু এই কথাটা আপনি ধরে রাখতে পারেন যে বাংলাদেশের যে পরিস্থিতি, সংবিধান যেই ভাষায় কথা বলে সেই ভাষা যদি আপনি মানেন তাহলে অবশ্যই শেখ হাসিনা কিন্তু নির্বাচন ব্যতীত তাদেরকে হটিয়ে সে আবার তার মসনদে বসবে। বসার একটাই কারণ, এদেশের জনগণ তাকে নিয়ে আসবে। এদেশের জনগণ বলবে আপনি দ্রুত বাংলাদেশে আসুন এবং কি আপনি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করুন, আপনাকে ছাড়া এই বাংলাদেশ নিয়ন্ত্রণ করা একদম অসম্ভব। অনেকে প্রশ্ন তুলতে পারেন যে ভাই শেখ হাসিনাকে ছাড়া তো অনেকে ভালো রাষ্ট্র পরিচালনা করতে পারে। কই ভাই, আমরা তো ইতিমধ্যে দেখলাম শেখ হাসিনা চলে গেল, এখন পর্যন্ত বাংলাদেশের কোথাও কোনো নিরাপত্তা নাই। মানুষ সন্ধ্যার পর একা হাঁটতে পারে না, মানুষ সন্ধ্যার পর 1 লক্ষ টাকা পকেটে নিয়ে কোনো জায়গায় যেতে পারে না। কেন এগুলা? কারণ এগুলো হচ্ছে তাদের ব্যর্থতা। তাদের ব্যর্থতা হচ্ছে এটা মেনে নিতে হবে, এটাই রিয়েলিটি, এটা আপনাকে অবশ্যই মানতে হবে। তার মানে এদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতেই শেখ হাসিনা আসবে। যদিও এটা ডিসেম্বর না হতে পারে, আপনারা একটু দেরিও হতে পারে বা এর ভিতরেও হতে পারে, এটা কূটনৈতিকভাবে কিন্তু সেটির সিদ্ধান্ত হবে এবং কি শেখ হাসিনার উপর সেটি নির্ভর করবে। উনি কোথাও কোন সময় আসবেন, কিভাবে আসবেন, কোন সিস্টেমে আসবেন, কিভাবে তাকে বাংলাদেশে পাঠানো হবে, সব কিছু কিন্তু আন্তর্জাতিকভাবে কিন্তু সেটি পরিচালিত হবে। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে হবে। সামনে শুধু দেশের পরিস্থিতি লক্ষ্য করুন যে আগামীতে বাংলাদেশে কি হতে যাচ্ছে। একজন শেখ হাসিনা বাংলাদেশে নাই, ইতিমধ্যে বাংলাদেশ সব উলটপালট হয়ে গেছে। উনি তো অনেক বয়স্ক মানুষ, তার মানে উনি বাংলাদেশকে কীভাবে নিয়ন্ত্রণ করছে? মানুষকে বয়স্ক ভাতা দিছে, বিধবা ভাতা দিছে, গরিবদেরকে ঘর দিছে, বাড়ি করে দিছে, মানে সব কিছুই ঠিক রাখছে। উনি চলে গেছে, এখন মানুষ 1 লক্ষ টাকাও ব্যাংক থেকে উঠাইতে পারে না। যাদের কার্ড আছে মাত্র 20,000 টাকা সারাদিনে পায়। কেন? উনি তো ক্ষমতায় থাকা অবস্থায় আনলিমিটেড টাকা উঠাইতে পারতো মানুষ। ওই সময় তো কোনো টাকার সমস্যা ছিল না বাংলাদেশে। এরকমটা কেন হলো? এগুলো পূর্ব পরিকল্পিত মাস্টার প্ল্যান করে তাকে সরানো হয়েছে এই দেশটাকে ধ্বংস করার জন্য, আমি মনে করি। এজন্য আপনাদের কারণে, আপনাদের জন্যই শেখ হাসিনা আসবে, আপনারাই নিয়ে আসবেন, এটাই হচ্ছে চূড়ান্ত ফাইনাল কথা এবং এটাই চূড়ান্ত সত্য কথা আমি মনে করি। মাত্র সময়ের অপেক্ষা, ধৈর্য ধরুন, দেখবেন সামনে পরিস্থিতি কি হয়। আমি বলে গেলাম। আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেননি এখনো, তবুও বাংলাদেশ প্রসঙ্গে বারবার উচ্চারিত হচ্ছে এই নাম। শুরু থেকেই আলোচনায় ছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সম্পর্ক। সম্প্রতি 0 পয়েন্টে আওয়ামী লীগের কর্মসূচিতে বাধাদান প্রসঙ্গে মার্কিন মুখপাত্রের বক্তব্যের পর শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। তবে কি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে সত্যিই রয়েছে ট্রাম্পের নজর? অবশেষে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানান দিলেন মুসলিমস ফর ট্রাম্প সংগঠনের প্রধান সাজিদ তারার। ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদ সাজিদ তারার। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এশিয়ান লাইট ইন্টারন্যাশনাল। জানা যায়, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আমলে নিয়ে বাংলাদেশকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন ট্রাম্প। প্রয়োজনে বাংলাদেশে কঠোর বার্তা দিতেও প্রস্তুত তিনি। এ সময় বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর এবং মন্দির ধ্বংসের অভিযোগও করেন সাজিদ তারার। এছাড়াও উল্লেখ করেন তিনি নির্বাচনী প্রচারণার সময় বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগে নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রাম্পের টুইট প্রসঙ্গ। যদিও ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগকে প্রোপাগান্ডা বলেই দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বাস্তবতা জানার পর বাংলাদেশ সম্পর্কে মার্কিন প্রশাসনের ধারণা বদলাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে সাজিদ তারার আরও বলেছেন, 2016 সালে ট্রাম্পের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনকে প্রকাশ্যে সমর্থন দিয়েছিলেন ডক্টর ইউনুস। এছাড়াও সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে প্রেসিডেন্ট বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গেও সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা। তবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ডক্টর ইউনুস জানান, বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে বড় কোনো পরিবর্তন আসবে না বলেই মনে করছেন তিনি। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার ব্যক্তিগত কোনো সমস্যা নেই বলেও জানান প্রধান উপদেষ্টা। দীর্ঘ 16 বছরের স্বৈরাচারী শাসন শেষে গেল 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় হাসিনা সরকারের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গড়ে ওঠা গণ অভ্যুত্থান দমনে, গণহত্যা ও নির্বিচার গ্রেপ্তারের পরও সফল হতে পারেনি তৎকালীন আওয়ামী লীগ সরকার, যার দরুন দেশ ছেড়ে পালাতে হয় হাসিনাকে। এরপরই দেশ জুড়ে আওয়ামী লীগের বিচারের দাবি উঠলেও গণহত্যা ও স্বৈরশাসন নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা দেখা যায়নি দলটির সভাপতি হাসিনা ও নেতাকর্মীদের মধ্যে। অবশেষে দলের এমন ভূমিকা নিয়ে মুখ খুললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। বেসরকারি টেলিভিশন চ্যানেল সময়কে দেয়া এক বিশেষ অডিও সাক্ষাৎকারে আওয়ামী লীগের এই নেতা জানান, ভুলের জন্য অনুশোচনা করতে এবং সঠিক বিচারে অপরাধ প্রমাণ হলে ক্ষমা চাইতেও আওয়ামী লীগের আপত্তি নেই। প্রশ্ন তুলেন, আত্মগোপনে থেকে অনুশোচনা কি কারাগারের ভেতরে বসে করবে আওয়ামী লীগ? কিভাবে করবে? নাসিম জানান, ভুলগুলো প্রকাশ করেই তারা জাতির কাছে শুধরানোর পথ দেখাবে। দলটির পরিকল্পনা এখন তেমন। আওয়ামী লীগের এই নেতা জানান, প্রকৃতপক্ষেই আওয়ামী লীগ যদি ভুল করে থাকে বা অন্যায় করে থাকে, সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে তাদের কোনো আপত্তি নেই, অথবা ক্ষমা চাইব না এই ধরনের গোঁড়ামি দলের মধ্যে কাজ করে না। এই মানসিকতার দল আওয়ামী লীগ নয় বলেও মন্তব্য করেন নাসিম। জনসম্পৃক্ত কর্মসূচি দিতে চান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জানান, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জীবনে যে নাভিশ্বাস উঠেছে, এর থেকে রক্ষার জন্য আওয়ামী লীগ অচিরেই কর্মসূচি দিবে। গণতন্ত্রের স্বার্থেই মানুষের এবং তরুণ প্রজন্ম ও আগামী প্রজন্মের যে চাহিদা বা প্রত্যাশা পূরণের জন্য সময়ের চাহিদা, বাস্তবতার চাহিদা মিলিয়েই দলকে পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
এদিকে গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না, প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। রাজনীতি বড় কঠিন জিনিস। রাজনীতিবিদদের সামনে বড় বড় শিক্ষিত জ্ঞানী এরকম ছোট মুরগির বাচ্চার মতন হয়ে যায়, কারণ রাজনীতিবিদদের মারপ্যাচ চাল এটা আসলে বোঝা অনেক কঠিন। জুলাই আগস্ট পরবর্তী সময়ে এই সরকারের যখন যাত্রাটা হলো তখন প্রত্যেকটা রাজনৈতিক দল তারা সরকারকে সমর্থন দিয়েছিলেন, আর শেখ হাসিনার পতনের জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল একত্রিত হয়ে পেছন থেকে কাজ করেছে। এখন ক্ষমতাকে কেন্দ্র করে এক একটা দল এক এক রকম কৌশলে গেছে। জামাত চলে গেছে একদিকে, বিএনপি চলে গেছে আরেকদিকে। আর এর মাঝখানে এসে বিএনপি যখন কোনো সিদ্ধান্তে আপনার শেখ হাসিনার পতনের পর থেকে তারা যখন সিদ্ধান্তটাকে কি বলা হয়েছে ধরেন অ্যাকসেপ্ট করে না, সেই সিদ্ধান্ত কিন্তু সমন্বয়করা আর বাস্তবায়ন করতে পারছে না। এখানে তাদের শক্তিমত্তা বা ধরেন বিএনপিকে কন্ট্রোল করার যেই টেকনিকটা সেটা কিন্তু ব্যর্থ হচ্ছে। কৌশলের নানান বক্তব্য আসছে বিএনপিকে নিয়ে। এখন সরকার বলছে আমরা তো সংস্কার করতে আসছি, বিএনপি বলছে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, আপনি 3 বছর 4 বছর লাগে সংস্কার করবেন, এটা তো হইতে পারে না। দেশের পরিস্থিতি খারাপ, আইনশৃঙ্খলার পরিস্থিতি খারাপ, মানুষ নির্বাচন চায়, আপনি ভোটের ব্যবস্থা করেন। তো এইরকম নানান ইস্যুতে যখন বক্তব্য পাল্টা বক্তব্য, রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে বক্তব্য পাল্টা বক্তব্য, শেখ হাসিনার পতনের পরে সমন্বয়কদের কোনো অর্জন আপনি দেখতে পাবেন না। কোন ক্ষেত্রে? যেই ক্ষেত্রে বিএনপি রাজি না। জামাত এক পায়ে রাজি, কিন্তু বিএনপি যেখানে রাজি না এই দাবি দাওয়াগুলো আর পূরণ হচ্ছে না। এটা নিয়ে সমন্বয়করাও নানান বক্তব্য দিচ্ছে। তো এই পরিস্থিতিতে আইসা ডক্টর ইউনূস সাহেব বিরক্ত, বোঝাই যায়। হাসতে ভুলে গেছেন, চেহারার মধ্যে একটা স্ট্রেস ভাব থাকে। দেশ ছেড়ে বিদেশ গেলে একটু হাসি টাসি দেন, কিন্তু দেশে আসলে মোটামুটি একটা টেনশন, স্ট্রেস এই লোকটার চেহারা দেখে বোঝা যায়। বা এই পরন্ত বয়সে এসে এই পলিটিশিয়ানদের বাটে বইরা নিজে একটা চিপায় পড়ে গেছেন, তিনি চিন্তা করতেছেন এখান থেকে কেমনে বাঁচি ভাই, কোনো রকমে এখান থেকে যাওয়া দরকার। সম্ভবত এরকম একটা অভিমানী বা রাগে গোসায় যারে কোন দেশের মসনদে বসলাম। এখন তিনি নিশ্চয়ই অনেক ক্ষেত্রে বোঝেন যে শেখ হাসিনা কেন ঘাটতারামি করতেন, বা আমাদের রাষ্ট্র ক্ষমতায় যখন যে রাজনৈতিক দলগুলো আসে তারা কেন আসলে ঘাটতারামি করা লাগে। কারণ এই যে দেখেন সারা বাংলাদেশে যা ঘটছে, পজিটিভও করছে, নেগেটিভও করছে। এখন হঠাৎ করে আজকে তিনি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে এখনই জাতীয় নির্বাচন দিয়ে দেওয়া হবে। তাহলে আপনারা অন্তর্বর্তী সরকারে কেন বসলেন? আপনাদের সরকার কি রাষ্ট্র চালাতে ব্যর্থ হচ্ছে? বিএনপির সাথে কি আপনারা পাইরে উঠতে পারতেছেন না? মানে চাপটা কোথায়? সংস্কারের রূপরেখা যেগুলো সামনে আসছে, উপদেষ্টাদেরও বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন বক্তব্য, সমন্বয়কদের বক্তব্য, সমন্বয় কিন্তু সরকারদের একটা টিম, জাতীয় নাগরিক কমিটি আবার দিকে রাজনৈতিক একটা শক্তি তৈরি হয়েছে। তো সবকিছু নিয়ে বিএনপি একটু টেনশনে আছে, -2, সমন্বয়করা বলছে +2। তো এরকম স্বাভাবিকভাবে এই যে পাল্টা বক্তব্যের ক্ষেত্রে আইসা ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকটা ধৈর্য হারিয়েছেন। তিনি বলছেন যে সংস্কার এবং নির্বাচনের সময়সীমা নিয়ে সংস্কার যত দ্রুত হবে নির্বাচনও তত দ্রুত হবে। আর যদি রাজনৈতিক দলগুলো বলে যে তারা সংস্কার চায় না তাহলে এখনই নির্বাচন দিয়ে দেব। তবে সংস্কার ও নির্বাচন সম্পূর্ণই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের বিষয়, কারণ দেশের জনগণের প্রত্যক্ষ মতামত নিতে হলে গণভোটের আয়োজন করতে হবে। এখন রাজনৈতিক দল বলতে কাকে বোঝাচ্ছে? বিএনপিকে। জামাত তো তাদের পক্ষে আছে, জামাত তো আনলিমিটেড টাইম দিয়ে দিচ্ছে, চরমোনাই আনলিমিটেড টাইম দিয়ে দিচ্ছে, হেফাজত আনলিমিটেড টাইম দিয়ে দিচ্ছে। আবার উপদেষ্টা নিয়োগ নিয়ে দেখেন এই ফারুকির পদত্যাগ নিয়ে অনেক কিছু হয়েছে, কিন্তু ডক্টর ইউনূস এটাকে পাত্তা দেয় নাই, বা যারা আছেন তারা পাত্তা দেয় না। ফারুকির জায়গায় বহাল। তো এগুলোতে কিন্তু পলিটিক্যাল দলগুলা তারা নানানভাবে কিন্তু সরকারকে প্রেশার ক্রিয়েট করছে। অন্তর্বর্তী সরকারের বক্তব্য হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের মাধ্যমে নির্বাচনের পথ তৈরি করবে। নির্বাচন আমরা কোনো কিছু চাপিয়ে দিচ্ছি না, প্রশাসন কেবল প্রক্রিয়াটিকে সহজ করার জন্য কাজ করছে। আমরা সমান্তরালভাবে দুটি রাস্তায় চলছি, দৃষ্টিভঙ্গি সমান, প্রচেষ্টা সমান। দুটির পেছনেই থাকবে, একটি হলো নির্বাচন, অপরটি সংস্কার। আর যদি দ্রুতই আপনারা নির্বাচন চান তাহলে সংস্কার বন্ধ করে দিতে হবে। এখন আপনি কি ভাবছেন যে সংস্কার বন্ধ করে এই মুহূর্তে নির্বাচন দেওয়া জরুরি, নাকি সংস্কার হওয়া জরুরি? আর যদি সংস্কার হয় তাহলে সেই সংস্কারের মেয়াদকাল কতদিন থাকা জরুরি? সরকার কত বছর যাবত এই সংস্কার করতে চায়? উপদেষ্টারা কেউ কেউ বলছেন 2027-এর আগে নির্বাচন হবে না। তো বিএনপি তো টেনশন পড়তেছে আপনারা 4 বছর ক্ষমতা থাকবেন, এরকম বক্তব্য কিন্তু আছে না। জিল্লুর রহমান সাহেবের টকশোতে ব্রিগেডিয়ার শাখাত বলছিলেন এটা, তিনি বলছেন যে আমার ব্যক্তিগত মতামত, বাট আপনি যখন সরকারি দলে আছেন আমরা আপনার ভাবতেই পারি হয়তো আপনাদের মধ্যে আলোচনা এরকম হচ্ছে। আবার সমন্বয়করা বলছে আওয়ামী লীগের বিচার না করে দেশে নির্বাচন হবে না। তো বিচার 5 বছর লাগতে পারে, তাহলে কি নির্বাচন হবে না? বিএনপির বক্তব্য আওয়ামী লীগের বিচার রাষ্ট্রের জায়গা থেকে অন্যভাবে হবে, আওয়ামী লীগকে মানুষ মানবে না মানবে এটা জনগণ সিদ্ধান্ত নেবে। তো সকল কিছু মিলিয়ে ডক্টর ইউনূস সাহেবের এই বক্তব্যটা ক্ষোভে অভিমানে হয়তোবা চলে আসছে আর কি। এখন মাথা গরম করে হঠাৎ করে সিদ্ধান্ত দিয়ে দিলে বিএনপি হয়তো খুশি হবে, কিন্তু বাকি দলগুলোর জন্য এখানে পজিটিভ কোনো কিছু তৈরি হবে না। তো আপনি কি চাচ্ছেন সংস্কার? প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই আলোচনাগুলো শুনেছেন এবং এই আলোচনাগুলো নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।